আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনে যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে কিন্তু আমরা নানান ঢঙে করে মাংস রান্না করি, কারণ মাংসর পরিমাণ হিউজ থাকে আর মাংস রান্না করার সময় কোনো চিন্তা থাকে না আমরা কোনভাবে কি রান্না করব। তো সেরকমই একটি রান্না দেখাবো। তো রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, নর্মাল কুকিং অয়েলই দিলাম এবং দিয়ে দিচ্ছি দারচিনি, লং এবং গোলমরিচ এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি। আর রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে। আরও দিয়ে দিলাম তেজপাতা, 2টি তেজপাতা ছোট ছোট করে টুকরো করে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আমি এই তেজপাতা প্লাস অন্য গরম মশলাগুলো বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালার একেবারে রেড ব্রাউন হয়ে যাবে, পুরো বেরেস্তা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আর আদা বাটা আমি এখানে প্রায় 3 টেবিল চামচ দিলাম। এবার এই আদা বাটাটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে কিছুটা ভেজে নিচ্ছি। আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নেই, কারণ আদা বাটাতে কিন্তু কিছুটা পানি ছিল। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা এবং রসুনের পরিমাণটা প্রায় সমান, তবে রসুন বাটা কিছুটা কম। এবার আবারও মশলাগুলো বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। তো আজকে রান্নায় কিন্তু আমি মোটামুটি সবকিছু বাটা মশলাই ব্যবহার করব। আদা রসুন তো বাটতেই হয়, তবে অন্য যেই মশলাগুলো থাকে ধনিয়ার গুঁড়ো বা জিরার গুঁড়ো, সেই মশলা কিন্তু আমরা সাধারণত গুঁড়াই ব্যবহার করি। তবে এখানে 2 ভাবে রান্না করা যায়, তবে সেই অপশনটা আমি পরে বলে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার বাটা। ধনিয়া এবং জিরার বাটা আমি 2 টেবিল চামচের কিছুটা বেশি দিলাম এবং দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু ফ্লেভারটাই ডিফারেন্ট হয়ে যায়। এবার মশলাগুলো আবারও তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কোনো পানি অ্যাড করা যাবে না। সো ভাজতে ভাজতে যখন তেল কিছুটা উপরে উঠবে, তখন আমি আরও ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। আর কাঁচামরিচে কিন্তু খুব বেশি একটা ঝাল থাকে না, দ্যাটস ওয়াই আমি লাল মরিচ গুঁড়ো দিলাম। কালারটাও সুন্দর হবে। কেউ যদি ঝাল কম পছন্দ করেন, সেই ক্ষেত্রে লাল মরিচের গুঁড়ো কিছুটা কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আবারও আমি মশলাগুলো বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর তেল যেহেতু কিছুটা বেশি দিয়েছি, দ্যাটস ওয়াই পানি দিতে হচ্ছে না। আর রান্নাতে কিন্তু মশলা কষানোর সময় কোনো পানি দেওয়া চলবে না, দেন খেতে ভালো লাগবে না। এবার প্রায় 3 কেজির মতো মাংস আমি দিয়ে দিচ্ছি। আর মাংসতে হাড়, তেল, চর্বি সব কিছুই মোটামুটি পরিমাণ মতো আছে, এক্সট্রা তেমন কিছু নেই। আমরা মাংস যেভাবে কিনে থাকি নর্মালি, ঠিক সেই পরিমাণেই মাংস। তো এবার মশলার মধ্যে মাংসটা নেড়ে চেড়ে বেশ ভালো মতো করে মিলিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে রান্না করার সময় আমার কড়াইটা কিছুটা ছোট হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমার একটু রান্নাতে নাড়তে কিছুটা বেগ পেতে হচ্ছে। যাই হোক, আমাকে কিন্তু আজকে রান্নায় হেল্প করেছে আমার ছোট ভাইয়ের বউ। তো এবার দিয়ে দিচ্ছি এলাচ থেতো করা। আমি অনেকগুলো এলাচ পাটা পুতোতে একেবারে থেতো করে নিয়েছি, আস্ত এলাচ না দিয়ে। আস্ত এলাচের যে স্বাদ আর থেতো করা এলাচের স্বাদ কিন্তু টোটালি আলাদা। আমি আরেকটি অপশনের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ধনিয়া এবং জিরার গুঁড়োর ব্যাপারে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধনিয়া এবং জিরার গুঁড়ো একটি ব্লেন্ডারে নিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে পারি। এতে করে বাটা মশলার মতো কিছুটা স্বাদ আসবে, যদিও এক্স্যাক্টলি আসবে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি জৈত্রিক গুঁড়ো। এই জৈত্রিক গুঁড়ো কিন্তু নর্মালি কিনতে পাওয়া যায়, আর যদি কিনতে পাওয়া না যায় সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে নর্মাল যে জৈত্রিকগুলো থাকে সেইগুলো শুকনো পাটাতে বেটে নিলে হয়ে যায়। আর একসাথে যদি অনেকগুলো জৈত্রিক গুঁড়ো বা জয়ফল গুঁড়ো এভাবে করে রাখা যায়, আমাদের রান্নার সময়টা কিন্তু বেঁচে যায়। তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আর আমাদের যেহেতু রেগুলারই রান্না করতে হয় এবং জৈত্রিক গুঁড়ো বা জয়ফল গুঁড়ো এবং অন্যান্য যে গরম মশলাগুলো থাকে সেগুলো আমাদের যেহেতু র্যান্ডমলি ব্যবহার করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মশলাগুলো যদি একদিন একটু সময় নিয়ে বেটে রেখে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রান্নার সময়টাই বেঁচে যাবে এবং আমাদের অবশ্যই কষ্ট কম হবে। তো আমি মাংসটা বেশ ভালো মতো নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর একটি জিনিস হয়তো বা খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো পানি অ্যাড করিনি। কোনো পানি ছাড়াই প্রথমে মিডিয়াম হাই আছে মাংসটা কষিয়ে নিতে হবে। আর মাংসটা প্রথমে মিডিয়াম হাই আছে যখন কষানো হবে, তখন কিন্তু পানি ছাড়বে না। বেশ কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু মাংস থেকে এখন কিছুটা পানি ছেড়েছে। তো মাংস প্রথমেই কিন্তু কষাতে গেলে পানি ছাড়ে না, কিছুক্ষণ পরে পানি ছাড়ে। যারা রেগুলার রান্না করেন তারা এই বিষয়টা অবশ্যই জানবেন, আর যারা নতুন রাঁধুনি তারাও এই বিষয়টা কিছুটা খেয়াল করবেন। তো আমি নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিব। আর আমার এই রান্নার সময়টা কিন্তু বেশ কিছুটা বেশি লাগবে। আর এই রান্নাটা কিন্তু খেতে অনেকটা কালাভুনার মতো হবে। তবে আমি কিন্তু মাংসটা একেবারে কালাভুনার মতো ড্রাই রাখবো না, কিছুটা ঝোল রাখবো, কারণ আমি আজকের এই মাংসটা
নর্মাল সাদা ভাত দিয়ে খাবো, তো এই কারণে আমি মাংসটা বেশ ভালো মতো করে কষাবো। সো মাংস কষিয়ে নিচ্ছি। আর আপনারা কে কিভাবে মাংস রান্না করেন চাইলে আমার সঙ্গে আপনাদের রেসিপি শেয়ার করতে পারেন। তো এই পর্যায়ে দেখছি মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তবে আমার রান্না কিন্তু এখনো শেষ হয়নি, রান্না আরও কিছুটা বাকি আছে। তো আমি নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি এবং লবণটাও চেক করে দেখে নিচ্ছি। তো আবারও ঢাকা দিয়ে আরও কিছুটা রান্না করছি। এখানে রান্নার সময় কিছুটা বেশি লাগবে, কিছু করার নেই, মজা কিছু খেতে হলে একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো যারা কষানো মাংস পছন্দ করেন তারা এই সময় কিন্তু কিছুটা কষানো মাংস তুলে রাখতে পারেন, তবে আমি মাংসে কিন্তু কিছুটা ঝোল রাখবো। তো মাংসর মশলা একেবারে কষে ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটাও একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত পানি। আর অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু টেম্পারেচারটা ডিফারেন্ট হয়ে যাবে, দেন স্বাদটাও ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে একেবারে মিলিয়ে নিচ্ছি। আর কোরবানির মাংসতে কিন্তু খুব বেশি পানি দিতে হয় না। আমার এই মাংসটা কোরবানির মাংস ছিল না, দ্যাটস ওয়াই আমাকে এখানে একটু পানির পরিমাণটা বেশি দিতে হয়েছে। আর কোরবানির মাংস যদি রান্না করা হয় দেখা যায় কোরবানির মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দেয় অ্যান্ড অনেক মাংসের পরিমাণ থাকে, তখন এই সময় পানিটা না দিলেও চলবে। তো ঝোল পরিমাণ মতো হয়ে গেছে। এবার আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল কুকিং অয়েল। এবার দিয়ে দিচ্ছি আরও অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশ ভালো মতো করে ভেজে ভেজে একেবারে বেরেস্তা করে নিচ্ছি। আসলে এক এক জেলার রান্না এক এক রকম থাকে, এই রান্নাটা হচ্ছে আমাদের এলাকার, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি এই পেঁয়াজ বেরেস্তা এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। মাংস রান্নাতে হয়তোবা তেলের পরিমাণটা কিছুটা বেশি হয়ে গেছে, আসলে এই রান্না তো আর রেগুলার খাওয়া হয় না, তো এই সময় কিছুটা তেল বেশি হলে, যদিও হেলথের জন্য তেলটা খারাপ, আমার মনে হয় মাঝে মধ্যে টুকটাক আনহেলদি খেলে খুব বেশি একটা প্রবলেম হবে না। আমি কিন্তু রান্নার সময় সবসময় হেলথের কথা চিন্তা করে রান্না করি, তবে মাঝে মধ্যে মজা কিছু খেতে হলে এইভাবে কিছুটা আনহেলদি করে খেতে হয়। তো এই রান্নাটা কিন্তু আপনাদের বাসায় যখন মেহমান আসবে নর্মাল দিনে তখনও কিন্তু করতে পারেন, আর ঈদেও করতে পারেন। তো ঝোলটা একেবারে অনেকটাই কমে এসেছে, আমি এইভাবেই ঝোলটা রাখবো। রেডি হয়ে গেল আজকে ডিফারেন্ট স্টাইলে মজা করে বাটা মশলা দিয়ে মাংস রান্না। হোপফুলি এই কোরবানির ঈদে আপনারাও ট্রাই করবেন অ্যান্ড আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর কোরবানির মাংস রান্না করার সময় পানির পরিমাণ অনেকটাই কম দিবেন আর তেলের পরিমাণটা কম দিবেন, কারণ কোরবানির মাংসতে এমনিতেই চর্বির পরিমাণটা বেশি থাকে। সো এই ছিল আজকের আমার গরুর মাংস রান্না করার রেসিপি। হোপফুলি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা অ্যান্ড আল্লাহ হাফেজ।